আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হিসাব বিজ্ঞান বিষয়ের এই যে এক ঘরের নকশা বই কিভাবে তৈরি করতে হয়, এটা আমি খুব অল্প সময়ে দেখাবো। প্রথমে আসি, এক ঘরের নকশা বই বলতে কি বুঝি। যে নকশা বইতে ডেবিট ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার কলাম থাকে। এই যে একটা এখানে নকশা বইয়ের একটা অনেকগুলি ঘর, তাই না? এখানে মোট 10টা ঘর আছে। তার মধ্যে ডেবিট দিকে যে ডেবিট সাইডে একটি, ক্রেডিট সাইডে একটি টাকার কলাম আছে নগদের জন্য। সেজন্য বলা হয়েছে যে নকদান বইতে ডেবিট ও ক্রেডিট উভয় দিকে একটি করে টাকার কলাম থাকে তাকে নকদান বই বলা, এক ঘরের নকদান বই বলা হয়। এক ঘরের নকদান বইতে যাবতীয় নগদ লেনদেন, প্রাপ্তি ও প্রদান লেখা হয়। যেমন আমি দুইটা উদাহরণ দিচ্ছি। মনে করি আমার ব্যালেন্স বিডি, প্রারম্ভিক উদ্বৃত্ত আছে, নগদ উদ্বৃত্ত আছে 40,000, তাহলে এটা বাম দিকে লিখবো। নকদান বই বাম দিকে প্রারম্ভিক উদ্বৃত্ত বলে লিখবো, অথবা ব্যালেন্স বিডি বলে লিখবো। আবার দেনাদারের কাছ থেকে পেয়েছি মনে করি আমি এই 26,000, তো ডেবিট দিকে দেনাদার হিসাব বলে 26,000 লিখবো। আবার পাওনাদারকে প্রদান করেছি, তো নগদ টাকা কমে গেছে, ওইদিকে লিখবো, এদিকে পাওনাদার হিসাব বলে। তাহলে ঘটনাটা কি হলো? পাইলে এদিকে, প্রদান করলে ওদিকে। অনেক সহজ। পাইলে এদিকে নগদে, প্রদান করলে ওই সাইডে। অনেক সহজ না? আচ্ছা, এখন আমি একটা উদাহরণ দিব। উদাহরণের মাধ্যমে, এই যে আমি একটা অঙ্কে উদাহরণের মাধ্যমে এক ঘরের নকশা বই প্রস্তুত করব। এখানে অনেকগুলি লেনদেন উপস্থাপন করেছি। এই লেনদেনগুলি হতে যদি এক ঘরের নকশা বই প্রস্তুত করতে বলে, তাহলে কিভাবে করব? 1 নাম্বার অঙ্ক। তো যাই, এই যে ছক, আমি ওই লেনদেনগুলি এখানে ছোট্ট করে লিখে রাখলাম। ছকটা আমি আগে থেকে উপস্থাপন করেছি যাতে আমি সময় সেভ করতে পারি। ভালো করে লক্ষ্য করি। এই যে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 60,000 টাকা, এইখানে তারিখ 1 তারিখ দিয়ে, মে 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি বলে লিখবো। এই 60,000 টাকা ডেবিট দিকে ব্যালেন্স বিডি বলে। এবার পরেরটা পড়ি। আনিসের নিকট হতে পণ্য ক্রয়, এটা কিন্তু ধারে। আনিসের নিকট থেকে পণ্য ক্রয়, এটা কিন্তু নাম আছে ধারে। ধারে লেনদেন নকশা বইতে বসে না। এক ঘরে, দু ঘরে, 3 ঘরে, কোনোটাই বসে না ধারে লেনদেন। তো নগদী পণ্য ক্রয় 8 তারিখ, এইটা কিন্তু হবে। 8 তারিখটা নগদী পণ্য ক্রয় করলে নগদ টাকা কমে গেছে। অথবা জাবেদা যদি করি, তাহলে ক্রয় ডেবিট, নকদান ক্রেডিট। নকদান যেহেতু ক্রেডিট, তাই নকদানের ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো, ক্রেডিট দিকে টাকা লিখবো, নাম লিখবো, ক্রয় হিসাব। ক্রয় হিসাব বলে ক্রেডিট দিকে টাকা লিখবো, কারণ ক্রয় করলে নগদ টাকা কমে যায়। নগদ টাকা কমলে ওদিকে, নগদ টাকা বাড়লে এদিকে। নগদী পণ্য বিক্রয়, এবার কিন্তু নগদ টাকা বাড়ছে, ডেবিট দিকে লিখবো, বিক্রয় হিসাব বলে এই 30,000 টাকা। আসবাবপত্র ক্রয় করা হলো নগদে। আসবাবপত্র ক্রয় করলে নিশ্চয় নগদ টাকা কমেছে, ওইদিকে লিখবো আসবাবপত্র হিসাব বলে, নগদ টাকা কমে গেছে সেজন্য। বিজ্ঞাপন প্রদান করেছে, বিজ্ঞাপন প্রদান করলে নগদ টাকা কমে, ওদিকে লিখবো বিজ্ঞাপন হিসাব বলে। কমিশন প্রাপ্তি, কমিশন পাওয়া গেছে, নগদ টাকা বাড়ছে, এদিকে লিখবো কমিশন হিসাব বলে। তাহলে ঘটনাটা কি হলো? পেলে এদিকে, চলে গেলে ওদিকে। অনেক সহজ। এবার জের করব। এক ঘরের নকদান বইয়ের সবসময় ডেবিট দিক বড় হবে, অথবা দুই দিক সমান হবে। কখনোই এক ঘরের নকদান বইয়ের ক্রেডিট দিক বড় হবে না, কারণ আমি যত টাকা নগদ পেয়েছি তার চেয়ে নগদ প্রদান বেশি হতে পারে না। এখন জের করব, দুই দিকে দাগ দিব। এই সাইডটা আগে যোগ করে লিখবো, এই সাইড বড় হবে, 91,000 হবে। যোগ করে লিখলাম, এই যোগফলটা দিকে নিয়ে যেতে হবে, তারপর দুই দিকে ডাবল দাগ দিব। ভালো করে লক্ষ্য করি, এটা যোগ করে এখানে লিখবো, ওইটা এখানে নিয়ে যাব। এটা থেকে এগুলো বাদ দিয়ে যা টাকা হবে এখানে ব্যালেন্স সিডি বলে লিখবো। এই যে ব্যালেন্স সিডি বলে এখান থেকে এটা বাদ দিয়ে এই টাকাটা হলো। এবং এখানে আমরা এই মে মাসের শেষ তারিখ দিব। মে মাসে 31 দিনে হয়, এটা তো আমরা জানি। এবার এই টাকাটা এইদিকে চলে আসবে, এখানে নাম লিখবো ব্যালেন্স বিডি, এই জুন মাসের 1 তারিখ। এই টাকাটা এখানে চলে আসছে, এখানে যে টাকাটা ছিল এখানে নিয়ে আসছি। ওখানে ব্যালেন্স সিডি ছিল, এখানে ব্যালেন্স বিডি। আবারও বলি, প্রথমে এটা যোগ করে এখানে লিখছি, এটা এখানে নিয়ে গেছি, এই কটা বাদ দিয়ে এখানে টাকা হয়েছে, ওইটাই আবার এখানে চলে আসবে। এইভাবে আমরা এই এক ঘরের নকদান বই প্রস্তুত করতে পারি। এক ঘরের নকদান বইতে আরেকটা অঙ্ক দেখাচ্ছি আমি। এখানে আরেকটা অঙ্ক উপস্থাপন করলাম, একটু পার্থক্য আছে আগেরটা চেয়ে। শুরুতেই পার্থক্য আছে, সেটা হচ্ছে আগের একটাই ছিল নগদ উদ্বৃত্ত এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেছে, এটা ছিল না, নগদ উদ্বৃত্ত ছিল তখন। আর এখন আছে ব্যবসায় নগদ মূলধন আনয়ন করা হলো।
আগেরটা ছিল নগদ উদ্বৃত্ত এত টাকা, সেখানে আমরা লিখছিলাম ব্যালেন্স বিডি। বাট এইখানে বলেছে ব্যবসায় মূলধন আনয়ন, মানে মূলধন আনা হয়েছে। তাহলে এটা কিভাবে লিখবো? আচ্ছা, এইটা আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি এই যে আবার আমি ছক অঙ্কন করলাম আগের মতো, মূলধন হিসাব বলে টাকাটা লিখবো ৭০,০০০ টাকা। আগে লিখছিলাম কিন্তু ব্যালেন্স বিডি বলে, কারণ ওই অঙ্কে ছিল নগদ উদ্বৃত্ত নিয়ে ব্যবসা, নগদ উদ্বৃত্ত এত টাকা, নগদ প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল এত টাকা, তখন লিখবো ব্যালেন্স বিডি। বাট যদি অঙ্কে বলে ব্যবসায় মূলধন আনয়ন, তখন যাবে হয় নগদান ডেবিট মূলধন ক্রেডিট। নগদানের ডেবিট দিকে টাকা লিখবো, নাম লিখবো মূলধন। এটা কিন্তু খেয়াল রাখবো। এটা কেন দিয়েছি, অনেক শিক্ষার্থী, আমি তো একজন কলেজের শিক্ষক, যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করেছি মানে সবাই ব্যালেন্স বিডি লেখে কমন ভাবে, কিন্তু সবসময় ব্যালেন্স বিডি হবে না, মাঝে মাঝে মূলধন হতে পারে। যদি বলে নগদে এত টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, ওই উপরে চলে গেছে লেনদেনটা। এরপর ব্যাংকে চলতি হিসাব খোলা হলে কি হবে, নগদ টাকা কমবে, ক্রেডিট দিকে এই ব্যাংক হিসাব বলে এই ক্রেডিট দিকে বলবে নগদ টাকা কমে গেছে। ব্যাংকে চলতি হিসাব খোলা হলে যাবে হচ্ছে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট, নগদ টাকা কমেছে, ক্রেডিট দিকে নগদের ঘরে লিখেছি। তবে এটা দু ঘরে হলে কন্ট্রা হতো, দু ঘরে যখন শিখবো তখন আমরা এটা ভালোভাবে জানবো, সমস্যা নেই। কন্ট্রা কাকে বলে, কিভাবে লিখতে হয়। 10 তারিখ অতিরিক্ত মূলধন আনা হলো, অতিরিক্ত মূলধন আনা হলে নগদ টাকা বাড়বে, তো ডেবিট দিকে মূলধন হিসাব বলে এই 20,000 টাকা লিখবো ডেবিট দিকে, কারণ অতিরিক্ত মূলধন যদি নিয়ে আসে, নগদই তো নিয়ে আসবে ব্যবসায়, তো নগদ টাকা বাড়বে সেই জন্য। এরপরে আরেকটা লেনদেন, নগদী পণ্য ক্রয় 20 তারিখে, তাহলে নগদ টাকা কমে যাবে, ক্রেডিট দিকে লিখবো ক্রয় হিসাব বলে 30,000 টাকা। ব্যাংক থেকে নগদ উত্তোলন, ব্যাংক থেকে নগদ উত্তোলন করলে যাবে হচ্ছে নগদান ডেবিট ব্যাংক ক্রেডিট, এখানে কিন্তু নগদ টাকা বাড়বে, ডেবিট দিকে ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো। এই যে লক্ষ্য করি, ব্যাংক হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো। আরেকটা লেনদেন ছিল বেতন প্রদান, তা ক্রেডিট দিকে বেতন হিসাব বলে নগদের ঘরে টাকা লিখবো। অর্থাৎ চলে আসলে এদিকে, চলে গেলে ওদিকে আমরা লিখবো, অনেক সহজ। এবার আমরা যোগ বিয়োগ করবো, তাই না? যোগ বিয়োগ করার সময় আমরা একটা কাজ করবো, সেটি হচ্ছে এই সাইড বড় হবে, দুই দিকে দাগ দিব, এটা যোগ করে লিখবো, এটা যোগ করে 90, 1,10,000 হবে সম্ভবত। এই যোগফলটা এখানে নিয়ে যাব, ডাবল দাগ দিব, ডাবল দাগ দিব। এটা থেকে এটা যোগ করে এখানে লিখেছি, এই সাইড বড়, এটা দিকে নিয়ে গেছি, এটা থেকে এগুলা বাদ দিয়ে এখানে টাকা লিখবো। এটা থেকে এই তিনটা যোগ করে কিন্তু 80,000, তাহলে 1,10,000 থেকে 80,000 বিয়োগ করে 30,000 হয়। এটার নাম দিব ব্যালেন্স সিডি, তারিখ হবে মে মাসের 31 তারিখ। এখন এই যে ব্যালেন্স সিডি হলো, এই টাকাটা আমার নগদ আছে, সমাপনী নগদ। এই ব্যালেন্স, এই মূলধন নিয়ে এসে প্রারম্ভিক ছিল, প্রথমে ছিল ব্যবসায়ের, আর মাসের শেষে যেটি আছে সেটি হচ্ছে আমার সমাপনী নগদ উদ্বৃত্ত বলা হয়। এই 30,000 টাকা এইখানে নিয়ে আসবো, নাম লিখবো ব্যালেন্স বিডি, তারিখ লিখবো জুন 1, পরের মাসের 1 তারিখ। অর্থাৎ এই টাকাটা এইখানে চলে আসবে, বিষয়টি মনে রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পরপর দুইটা অঙ্ক দেখিয়েছি, এইবার একটা অঙ্ক তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা নিজে চেষ্টা করবে, উত্তর কি হয় তোমরা কমেন্টসে জানানোর চেষ্টা করবে, উত্তর কত হয়। এই যে এখানে আমি একটা অঙ্ক তোমাদের দিয়ে দিলাম, পারো কিনা দেখবো। এখানে বলেছে নগদ তহবিল এত টাকা, ব্যালেন্স বিডি নামে লিখতে হবে। এই যে আগের লেনদেনের সাথে এই লেনদেনে একটু পার্থক্য রয়েছে, তো তোমরা এটার পরিপ্রেক্ষিতে এক ঘন্টা নগদান বই প্রস্তুত করে উত্তর কত হয় কমেন্টসে জানানোর চেষ্টা করবে। আশা করি তোমরা পারবে, আমি যেভাবে শিখেছি এভাবে প্র্যাকটিস করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা, পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।